নমস্কার। আজকে মঙ্গলের পরিবর্তন নিয়ে আলোচনা করব। তাও দুটি রাশি, সেটা হচ্ছে মকর রাশি এবং কুম্ভ রাশি। মঙ্গল ডিসেম্বর মাসের 7 তারিখে রাশি পরিবর্তন করেছে, ডিসেম্বর মাসের 7 তারিখ 2025। আর মঙ্গলের পরিবর্তনের সময়সীমা হচ্ছে জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত। নিজের রাশি বৃশ্চিক রাশিকে ছেড়ে অবস্থান করছে ধনু রাশিতে। তো ভিডিওটি দিতে খুব দেরি হয়ে গেল। তো যাই হোক, দুটি রাশিকে নিয়ে বলবো কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু তুলে ধরবো। অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। মঙ্গলের গোচর এবারও কিন্তু টুইস্ট থাকছে, কারণ মঙ্গল কিন্তু অস্তই থাকছে। এবং মঙ্গল যেই যে রাশি পরিবর্তন করছে, দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করবে। এই অবস্থাতে মঙ্গলের উপর কিন্তু দেবগুরু বৃহস্পতি যেরকম প্রভাব থাকছে, সেরকম শনির প্রভাব থাকছে, সেরকম কিন্তু কেতুরও প্রভাব থাকছে এই মঙ্গলের উপর। আবার মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে আবার শনিকেও দেখছে, শনি আবার দশম দৃষ্টি দিয়ে মঙ্গলকেও দেখছে। অর্থাৎ কেন্দ্রের সম্পর্ক কিন্তু তৈরি হয়েছে, আর শনির সাথে দেবগুরু বৃহস্পতির সাথে সমসপ্তম যোগ তৈরি হয়ে গেছে। তো এই যে একটা জিনিস মঙ্গলের পরিবর্তন হচ্ছে, কোন দিক থেকে লাভবান হবে এই দুটি রাশি? কারণ মঙ্গল কিন্তু মকর রাশিতে হয়ে যায় উচ্চ, সেরকম আবার ওই কুম্ভ রাশিতেও কিন্তু কর্মের ঘরের অধিপতি মঙ্গল, কর্মের ঘরের অধিপতি, পুরুষার্থ পরাক্রম ঘরের অধিপতি মঙ্গল। তো মঙ্গলের তো ভূমিকা রয়েছে, কারণ মঙ্গল হচ্ছে কি ঊর্জার কারক, আর শনি হচ্ছে কি শ্রমের কারক। তো শ্রমের সাথে ঊর্জার তো একটা থাকবেই, কারণ কর্ম করতে গেলে তো ঊর্জার দরকার। তো যাই হোক, মঙ্গলের এই যে পরিবর্তন হচ্ছে, দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করবে এবং 3টি নক্ষত্রে মঙ্গল তার গোচর করবে। সেটা হচ্ছে মূল নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র মূল নক্ষত্র। মূল নক্ষত্রে থাকবে হচ্ছে ডিসেম্বর মাসের একদম ওই 8 তারিখ থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত থাকবে। এবং এই সময়ের মধ্যে আবার বহু পরিবর্তন হবে, যেরকম সূর্যের পরিবর্তন হয়ে যাচ্ছে। 16 তারিখে সূর্য পরিবর্তন করবে, মঙ্গলের সাথে অবস্থান হবে। আবার শুক্রদেবের পরিবর্তন হচ্ছে 20 তারিখে, শুক্র অবস্থান করবে। মঙ্গল শুক্র, তারপর হচ্ছে সূর্য একই নক্ষত্রে থাকবে, মূল নক্ষত্রে চলে আসবে 25 তারিখ পর্যন্ত মূল নক্ষত্রে থাকবে। তারপর হচ্ছে আবার বুধের পরিবর্তন রয়েছে 28 তারিখে, তখন আবার মঙ্গল চলে আসবে আবার শুক্রের নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্রে। তখন 26 তারিখ থেকে একদম জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত পূর্বাষাঢ়া নক্ষত্রে থাকবে, শুক্রদেবের নক্ষত্রে। এবং তারপরে আবার 11ই জানুয়ারি থেকে চলে আসবে হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রে, সূর্যের নক্ষত্রে চলে আসবে। এবং 15ই জানুয়ারি পর্যন্ত থেকে আবার সেই সূর্যের নক্ষত্র দিয়েই কিন্তু দ্বিতীয় ঘর, সেটা হচ্ছে মকর রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ যখনই শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে এই মঙ্গল, তখন কিন্তু বলতে গেলে প্রায় উচ্চাভিলাষী হয়ে যাচ্ছে মঙ্গল। কেতুর নক্ষত্রে থাকছে, কিন্তু শুক্রের নক্ষত্রে যখনই প্রবেশ করছে, তখনই কিন্তু উচ্চাভিলাষী দিকে চলে যাচ্ছে মঙ্গল। অর্থাৎ তার উচ্চ ঘরের দিকে চলে যাচ্ছে মকর রাশির, মানে একটা উচ্চভিলাষী সেরকম কিন্তু জিনিস তৈরি হচ্ছে। তো মঙ্গলের এই যে পরিবর্তনটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে, মঙ্গল বলতে গেলে মকর রাশিতে উচ্চ হয়ে যায়, কিন্তু এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনের শনির সাথে যে সম্পর্ক এবং কেতুর সাথে সম্পর্ক, এটা কিন্তু অনেক দিক থেকে একটা বাজে প্রভাব নিয়ে আসতো। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির যে একটা প্রভাব থাকছে, সমসপ্তম যোগ, এবং দেবগুরু বৃহস্পতির রাশিতেই যে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রেই রয়েছে এই সময়কালে, পুনর্বসু নক্ষত্রে। গুরুও তো স্ট্রং, নিজের নক্ষত্র রয়েছে, বক্রী অবস্থায় রয়েছে, নিজের ঘরকে দেখছে, সেই ঘরে মঙ্গল অবস্থান করছে, সম্পর্ক হচ্ছে মিত্রতা। তাহলে কি হবে এই জায়গাটাতে? যে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কিন্তু প্রাপ্ত হয়ে যাচ্ছে, এই মঙ্গল কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ লাভ করছে। আবার অপরদিকে শনিকেও কন্ট্রোল করছে দেবগুরু বৃহস্পতি, শনিকে কন্ট্রোল করছে, কারণ শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকেও দেখছে। এই তো হচ্ছে মানে অবস্থান দেবগুরু বৃহস্পতির। এবং জানুয়ারি মাসের 20 তারিখে আবার শনিও নক্ষত্র পরিবর্তন করবে, তখন চলে আসবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে চলে আসবে। অনেকগুলো পরিবর্তন রয়েছে, পরিবর্তনগুলো যথেষ্ট পক্ষে থাকছে, কিন্তু কি যে মঙ্গল, তো মঙ্গলের ব্যাপারটা সম্পূর্ণ রকম আলাদা হয়। মঙ্গল দ্বাদশ ঘরে মঙ্গল অবস্থান অতটা ভালো না। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে বলছি এটা। তো সবার প্রথম মকর রাশিকে নিয়ে বলবো। মকর রাশির ক্ষেত্রে মঙ্গল অবস্থান করছে দ্বাদশ ঘরে। এবার এই মঙ্গলের অবস্থান দ্বাদশ ঘর হচ্ছে লাভের ঘরের অধিপতি এবং সুখের ঘরের অধিপতি, এবং মঙ্গলের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এবং মঙ্গলের দৃষ্টি থাকছে শনির উপরে, আবার শনির দৃষ্টি থাকছে যে মঙ্গলের উপরে। শনি অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশিকেও দেখছে আবার দশম দৃষ্টিতে, যে ঘরটাতে মঙ্গল অবস্থান করছে। আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর থাকছে, আবার দেবগুরু বৃহস্পতির শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকেও দেখছে। তাহলে এইখানটাতে একটা বিশাল বড় সমতার কাজ করছে কিন্তু দেবগুরু বৃহস্পতি। না তো মঙ্গলের যে অবস্থানটা হতে যাচ্ছে, এই অবস্থান কিন্তু অনেক কিছু হতো, কারণ মঙ্গল যে নক্ষত্রটা পাচ্ছে প্রথম নক্ষত্র, সেটাই পাচ্ছে মূল নক্ষত্র। তো মূল নক্ষত্রের যে অধিপতি কেতু, কেতু তো অবস্থান করছে অষ্টম ঘরে, অর্থাৎ গোপন ঘরে, যেটাকে গোপন ঘর এক কথায় বলা হয়। পরিবর্তন, আকস্মিক পরিবর্তনের ঘর,
যেটা আধ্যাত্মিক জগতের ঘর, যেটা গবেষণার ঘর, অনেক জিনিস কিন্তু এই ঘর থেকে দেখা হয়। তো সেই নক্ষত্রে কিন্তু এই কেতুর নক্ষত্রে দ্বাদশ ঘরে অবস্থান করছে মঙ্গল মকর রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে কি মূল নক্ষত্র। আর কেতু অবস্থান করছে আবার কি পূর্বা ফাল্গুনী নক্ষত্র, যে নক্ষত্রটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র, অধিপতি দেবতা ভাগ, এটাকে সৌভাগ্যের নক্ষত্র বলা হয়। তাহলে অনেক দিক থেকে এখানটাতে সফলতাও যেরকম থাকছে, সেরকম গোপনীয়তাও প্রয়োজন থাকছে মকর রাশির। যে কেউ কিছু বললো সেটাকে শেয়ার করে দিলাম লোকের সামনে, গোপনীয়তা ভঙ্গ, মান সম্মানে ফেলে দিবে। অর্থাৎ যেখানেতে গোপন রাখার যে জায়গাগুলো রয়েছে মকর রাশির, যে কোনো জায়গা, সেখানেতে গোপন জিনিসটাকে রাখতে হবে। কারণ মঙ্গলের ঊর্জা ব্যয় ঘটিয়ে দিবে, তো সেই জিনিসটা ঘটিয়ে দেবে, পেটে রাখতে পারবে না, বলে দিবে, তাহলে কিন্তু অসুবিধা করতে হবে মকর রাশি। এটা কিন্তু একদম 100%, এটা কিন্তু একদম গেঁথে নাও মনের মধ্যে, যে কেউ নিজের গোপন কিছু শেয়ার এই সময়কালে করা যাবে না। এবং শনি কিন্তু রয়েছে তৃতীয় ঘরে, যেটা হচ্ছে যোগাযোগ ঘর, অর্থাৎ অনলাইন ফ্রড বা অনলাইন কিছু বা যোগাযোগ যেখানটাতে হচ্ছে, যে এমন কিছু একটা জায়গায় যে ভালো মহাজনের সাথে যোগাযোগ হয়ে যাচ্ছে, আগেই ঢাকঢোল পিটিয়ে দিলাম, ভাই আমার কাজ হয়ে গেছে, বড় মহাজন আমার কাজ হয়ে গেল, যোগাযোগের জায়গা ডিসকানেক্ট করে দিবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান। তারপরে কি সমাজে উঠা বসা, এমন কোনো একটা মুখের ভাষা বলে দিলাম, কারণ দ্বিতীয় ঘরে কিন্তু আবার রাহু অবস্থান করছে, রাহু শতবির সাথে থাকছে, গুরুর দৃষ্টি থাকছে, এটাও ঠিক, কিন্তু পাপী গ্রহ তো। এবার রাশিটা কি হয়ে গেছে, রাশিটা তো পাপ কর্তৃক যোগে চলে আসলো মকর রাশি, একদিকে মঙ্গল তো একদিকে হচ্ছে রাহু, রাশি তো পাপ কর্তৃকে চলে আসলো, তাহলে কি হবে, রাশিকে কিন্তু প্রভাবিত করে দেবে, মেন্টাল হ্যারাসমেন্ট করে দেবে। যেটা যেখানটাতে বলার কথা সেটা কিন্তু সেইখানটাতে ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে করতে হবে এবং প্ল্যান মাফিক করতে হবে, তাহলে কিন্তু যথেষ্ট উন্নতি থাকছে মকর রাশির। না তো কিন্তু মান সম্মান নিয়ে টানাটানি করে দেবে, যেখানটাতে গোপন কাজগুলো না হতেই ঢাকঢোল পিটে দিলাম। হ্যাঁ, তবে কি উন্নতি হবে যদি গোপন কাজগুলো ঠিক মতন করে, কারণ এটা কিন্তু মঙ্গল থেকে প্রশাসন জিনিসটা বুঝায়, কর্মক্ষেত্রে কিন্তু প্রশাসন দিক থেকে আবার যথেষ্ট উন্নতি, একটা কর্মসূত্রে উন্নতি বা প্রমোশন বা কর্মসূত্রে বিদেশ যাত্রা, এগুলোও কিন্তু বুঝাচ্ছে মকর রাশির যারা প্রশাসন লেভেলে রয়েছেন। যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন দীর্ঘদিন ধরে, তাদের আবার বিজয় হাসিল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মূল নক্ষত্রে যখন থাকবে, কেতুর নক্ষত্রে এই জিনিসগুলো বুঝাচ্ছে। তবে কি অসুখ বিসুখ গোপন রাখা উচিত না এই সময়কালে, যে কোনো অসুখ বিসুখ যদি গোপন অসুখ বিসুখ থাকে সেগুলোও নিরাময় হবে, কারণ দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে, দেবগুরু বৃহস্পতি নিরাময় জায়গাটা থাকছে। শিক্ষার জায়গা, কম্পিটিশন লেভেলে শিক্ষার জায়গায় যারা মানে উচ্চ শিক্ষার সাথে জড়িত, কোনো রিসার্চ করছেন, রক্তের উপর রিসার্চ করছেন, সার্জেন, তাদের বিদেশ যাত্রা হবে এই সময়কালে। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শুধু গোপন জিনিসটা যেখানে গোপন রাখার প্রয়োজনীয়তা সেগুলো গোপন রাখবে। ইন্স্যুরেন্স জনিত কাজ যেগুলো হচ্ছিল না, বিদেশ সংক্রান্ত বহু কাজ এই সময়কালে হবে। আবার তার সাথে কিন্তু খরচাপাতিও বৃদ্ধি হবে মকর রাশি এই মূল নক্ষত্রে, এটাও কিন্তু সাবধান। তো যাই হোক, তীর্থস্থান ভ্রমণ টমন এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে মকর রাশির। এরপরে যখন আবার ওই চলে আসবে হচ্ছে 26শে ডিসেম্বর থেকে একদম 10ই জানুয়ারি পর্যন্ত থাকবে হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রে, তখন শুক্রের নক্ষত্রে যখনই মঙ্গল অবস্থান করবে, শুক্র হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবং হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি। তো বিদেশ সংক্রান্ত কাজগুলো এই সময় যথেষ্ট ভালো হবে, কর্মক্ষেত্রে প্রমোশন যোগ রয়েছে, বিদেশ সূত্রে বিদেশ যাত্রা হবে, কর্মসূত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো মকর রাশি দুর্দান্ত হবে এই সময়কালে, খুব ভালো অবস্থান হতে যাচ্ছে শুক্রের এই পরিবর্তনে। তবে এইখানটা তো আবার বিশেষ সাবধান, এইখানটাতেও কিন্তু বিশেষ সাবধান, নিজের কর্মক্ষেত্রে মান সম্মানকে নিয়ে, নিজের মান সম্মানকে নিয়ে কিন্তু সাবধান, কারণ বিপরীত লিঙ্গকে বিশেষভাবে এই সময়কালে সম্মান দিতে হবে। যদি পুরুষ হন তাহলে স্ত্রীকে, স্ত্রী হলে পুরুষকে, না তো কর্মক্ষেত্রে আবার দুর্নামও ছড়িয়ে দেবে। যে ভালো কাজ করছেন, ভালো কাজ করতে যে কিছু একটা পিছনে খারাপ কাজ হয়ে গেল, সেটা নিয়ে কিন্তু সমাজে মান সম্মান আনেনি হবে, আপনার ভালো কাজটা ঢাকা পড়ে যাবে, কিন্তু খারাপ কাজটা উঠে চলে আসবে, যে এই ব্যক্তি ওই রকম, ভালো কাজ কি করলেন ভুলে যাবে, কারণ সেগুলোই কিন্তু হওয়ার প্রবণতা থাকবে। অতএব নিজের চরিত্রের দিক থেকে যথেষ্ট সাবধান এই সময়কালে। আমাদের কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত, যেরকম কসমেটিকের ব্যবসা, তারপরে ইমিটেশনের ব্যবসা, অলংকারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, তারপর সুতির কাপড়, এই সমস্ত কাপড় যারা ব্যবসা করছেন, সেই দিক খাবার দাবার যারা ইম্পোর্টের এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে, ডেকোরেশনের কাজগুলো যথেষ্ট ভালো হবে, এগুলো কাজ কিন্তু যথেষ্ট ভালো হবে। কিন্তু যেটা বললাম সেটা, যে এই দিকটা কিন্তু বিশেষ সাবধানে থাকতে হবে মকর রাশিকে। এরপর যখন আবার সূর্যের নক্ষত্রে চলে আসবে, উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চলে আসবে 11ই জানুয়ারি থেকে, তখন আবার কি হবে, যে যারা প্রশাসন লেভেলে কোনো কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন, সেগুলো কাজও কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো হবে। কোর্ট কেস মোকদ্দমা হোক বা শত্রু লেগেছে তাদের উপর বিজয় হাসিল হওয়া, এগুলো জিনিস হবে, যে কোনো কম্পিটিশন সেগুলো দিক থেকে এগিয়ে যাবে। তবে এই সময়কালে কিন্তু একটা আগ্রাসন ভূমিকাও থাকবে এই মকর রাশির। কেমন সেটা, যে সত্যকে সত্যই বলে পরিচয় দিব, অসত্যের সাথে মিশবে না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, যে কারোর সাথে যদি কোনো ঝুট ঝামেলা গন্ডগোল হয়, ওই ক্ষেত্রে কিন্তু কোর্ট কেস মোকদ্দমা এরকম জিনিস তৈরি করবে, কিন্তু মানে সত্যকে সত্যই বলবে, যদি অসত্য বলে তো তার জন্য আবার মাথা গরম হয়ে যাবে, অসত্য জিনিসকে মেনে নিবে না, কিংবা কারোর সাথে যদি মিউচুয়াল করতে যায় সেই জায়গাটাও কিন্তু না হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ মনে পড়ে যাবে যে অমুক সময় তুমি আমাকে এই কথা বলেছিলা, তোমার সাথে আবার কিসের মিউচুয়াল, তোমার সাথে মিউচুয়াল যদি হয় তাহলে কোর্ট কেস মোকদ্দমা বা প্রশাসন লেভেলে হবে, এইরকম জিনিসগুলো। অতএব ঝুট ঝামেলা অশান্তি গন্ডগোল থেকে এই সময়কালে দূরে থাকতে হবে। হ্যাঁ, তবে কি প্রশাসন লেভেলের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। এই
উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, কারণ এটা সূর্যের নক্ষত্র, প্রশাসন জিনিসটা বিশেষভাবে উঠে আসছে এই সময়কালে। কারণ সূর্য হচ্ছে কি অষ্টমপতি, আর সূর্য এই সময়কালে চলে আসবে কিন্তু ওই মঙ্গলের সাথে জুটি তৈরি করবে দ্বাদশ ঘরে, অর্থাৎ এই সময়কালে কিন্তু এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। সরকারি কর্মচারীদের বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে, এগুলো জিনিস হবে এই সময়কালে। ভালো অবস্থান হতে যাচ্ছে, আবার কিছু দিক থেকে সাবধান ও শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, মাতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, বাদ বিবাদ এগুলো থেকে দূরে থাকতে হবে। কারো দায়িত্ব এই সময়কালে নেওয়া যাবে না, বহু দিক থেকে সাবধান, এগুলো জিনিস কিন্তু মেনটেন করতে হবে এই সময়কালে এই মকর রাশিকে। তো যাই হোক, এই সময়কালে মকর রাশি অনুপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এগুলো করবেন, এটা যথেষ্ট ভালো অবস্থান। মঙ্গলবার করে বজরংবলী মন্দিরে যাবেন, সিঁদুর দান করবেন, জটাওয়ালা নারকেল দান করবেন, এই সমস্ত জিনিস করবেন, যথেষ্ট উন্নতি। তারপরে শনিবার করে অবশ্যই মাটির প্রদীপ পিপল গাছের নিচে জ্বালাবেন, এগুলো করবেন, ভালো, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এবং এই সময়কালে গুরুর সান্নিধ্যে অবশ্যই থাকবেন, গুরুমন্ত্র জপ করবেন, মন্দিরে পূজারীদের পাশে আশীর্বাদ নেবেন, দেখবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। যে সমস্ত দিন মন্দিরে ভোগ রান্না হয় সেখানে মিষ্টি কুমড়ার মতন খাবারের বস্তু দিবেন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো এই তো হচ্ছে মকর রাশি। তো মকর রাশির ক্ষেত্রে এইভাবেই চলবে, এইভাবেই জিনিসটা যথেষ্ট ভালো। এরপরে বলবো হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি এবং পরাক্রম ঘরের অধিপতি, লাভের ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট, আবার কেতু দ্বারাও দৃষ্ট, এবং তার সাথে শনির সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। শনির উপর মঙ্গলের দৃষ্টি থাকছে এবং শনিরও কিন্তু মঙ্গলের উপর দশম দৃষ্টি থাকছে। তো মঙ্গল এখানটাতে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো অবস্থান মঙ্গলের। ইনকামের রাস্তা দিবে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, প্রশাসনের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা খাবার দাবার হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত দিক থেকে বিশেষ উন্নতি। যারা রেস্টুরেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, খাবার দাবারের কাজ, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই কুম্ভ রাশি তাদের জন্য খুবই ভালো সময়। হ্যাঁ, তবে কি ভাগ বিতণ্ডা, অশান্তি, গণ্ডগোল থেকে দূরে থাকতে হবে। কারণ মঙ্গল থাকছে কি একাদশ ঘরে, আর শনি থাকছে হচ্ছে দ্বিতীয় ঘরে। তো বাণীর ঘর, আত্মীয় স্বজনদের ঘর, এইখানটাতে এই জিনিসটা মাইনাস থাকছে। আত্মীয় স্বজনদের সাথে গণ্ডগোল, এগুলো অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে, এটা হচ্ছে মাইনাস দিক। এইখানটাতে যথেষ্ট সাবধান এই কুম্ভ রাশিকে দেখাচ্ছে। এবং রাশির উপর রাহু অবস্থান করছে, তো দেবগুরু বৃহস্পতি এখানটাতে ট্যাকেল করবে, এটা ঠিক। তো দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে যারা শিক্ষার্থী তাদের জন্য আবার যথেষ্ট ভালো। যারা হাই লেভেল শিক্ষার্থী, যারা উচ্চ শিক্ষার জন্য যাওয়া উচ্চ শিক্ষার্থী, তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কাল। শিক্ষার জায়গাটা খুব ভালো দেখাচ্ছে কুম্ভ রাশির এই জায়গাটাতে। এছাড়া অন্যান্য কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সরকারি লেভেল, প্রশাসন লেভেল, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা সরকারি লেভেলে কাজকর্ম করছেন তাদের কাজকর্মে একটা গতি থাকবে এবং ওইখান থেকে কোনো একটা ভালো সংবাদ আসার প্রবল সম্ভাবনা থাকবে কুম্ভ রাশির। এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। সন্তান যে কর্ম করবে সেখানটাতে বিশেষ উন্নতির যোগ থাকছে এই সময়কালে। তবে বাঘ বিতণ্ডা, অশান্তি, ঝুড় ঝামেলা এবং তার সাথে শর্টকাট পদ্ধতি, এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে, তবে যখন এই কেতুর নক্ষত্রে থাকবে, মূল নক্ষত্রে, এই ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত, সেই সময় কিন্তু দাম্পত্য জীবনকে নিয়ে বিশেষভাবে সাবধান। দাম্পত্য জীবন, নিজের কথাবার্তা, ঠেস মেরে কথাবার্তা, এগুলো বললে কিন্তু অশান্তি গণ্ডগোল লাগবে। এদিক থেকে সাবধান এই কুম্ভ রাশি নিজের কথাবার্তার দিকে। অতএব যে কোনো ক্ষেত্রে উভয়কে সম্মান করে চলা উচিত দাম্পত্য জীবনে, এই জিনিসটা কিন্তু উঠে আসছে। এই সময়কালে শত্রুরা যে মাথা চারা দিবে তারাও কিন্তু পিছনে সরবে, গোপন শত্রু ক্ষতি করার চেষ্টা করবে, সেদিক থেকে দূরে থাকবে মঙ্গলের এই পরিবর্তনে, এই মূল নক্ষত্রে। এবং গোপনে যে কাজগুলো হয়, বহু মহাজনের সাথে বহু বড় বড় ড্রিল হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়কালে। যে ভালো ড্রিল হয়ে গেল বছরের শুরুতেই, এই অবস্থানটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা বড় বড় ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই মানে একটা ভালো জিনিস দেখাচ্ছে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের আর্থিক উন্নতির যোগ থাকছে, কিন্তু বাঘ বিতণ্ডা, অর্থাৎ নিজেদের মধ্যে কোনো কিছু রাগ ঢাক রেখে চলা যাবে না। যেটা যেখানটাতে গোপন করার প্রয়োজন সেটা গোপন থাকবে, এই জিনিসটা বোঝাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, একাধিক ইনকামের রাস্তা থাকছে। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এবং এরপরে যখন 26শে ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি পর্যন্ত পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্রের নক্ষত্র অবস্থান করবে, সেই পরিবর্তনটাও যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। মঙ্গল চলে আসবে, লাভের ঘরে অবস্থান করবে, ভাগ্যের ঘরে অধিপতির নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে অবস্থান করবে। শুক্র তো কুম্ভ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, সে সময় কিন্তু জায়গা জমি সংক্রান্ত কাজগুলো ভালো হবে। পিতা যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ থাকছে পূর্বাষাঢ়া নক্ষত্রে। এবং এই সময়কালে যে বললাম যে বাঘ বিতণ্ডা, অশান্তি, এই সময়কালে মুখের বাণী যদি ঠিক থাকে তো তার মুখের কথা শুনে অন্যজন প্রভাবিত হবে, অর্থাৎ মোটিভেশন করতে পারবে। যে কেউ 10-20টা লোককে নিয়ে কাজকর্ম করছেন, তাদের এনার্জি হারিয়ে গেছে, তার কথাতে একটা এনার্জি বুস্টারের মতন কাজ করবে। কাজকর্মের দিকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন বিশেষ ফল পাবে এই শুক্রের এই পূর্বাষাঢ়া নক্ষত্রে যখন অবস্থান করবে এই মঙ্গল। এদের মধ্যে একটা খুব ভালো ক্ষমতা থাকে, কথার জাদুতে সামনের লোককে দাঁড় করিয়ে রেখে দিবে, এত সুন্দর থাকে পূর্বাষাঢ়া নক্ষত্রে
যার জন্য এটা কিন্তু ওই ধনুরাশিতে পড়ে এই নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র খুবই ভালো। এই নক্ষত্রে মোটিভেশন করে দিবে, মোটিভেট করিয়ে দিবে কথাবার্তা বলে। তো এই জিনিসটা কিন্তু কাজে লাগবে সময়কালে কুম্ভ রাশির। হ্যাঁ, তবে যেহেতু দৃষ্টিগুলো থাকছে, কেতুর প্রভাব থাকছে, শনির প্রভাব থাকছে, যার জন্য কিন্তু নিজের মুখের বাণীর দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে কুম্ভ রাশিকে। বিভিন্ন দিক কিন্তু মুখের কথাটা এই সময়কালে হিসাব করে বলতে হবে, না তো লাভের দিকটা লসের দিকে চলে যাবে, যে লাভ হতে হতে হলো না, এই জিনিসটাও কিন্তু তৈরি হবে যদি মুখের বাণী ঠিক না থাকে। এবং তার সাথে শর্টকাট পদ্ধতি, বেআইনি পদ্ধতি, এগুলো দিয়ে কিন্তু যাওয়া যাবে না। কারণ এই সময়কালে শুক্ররও কিন্তু রাশি পরিবর্তন হয়ে যাচ্ছে। শুক্র কিন্তু থাকবে 25 তারিখ পর্যন্ত মূল নক্ষত্রে, তারপরে পূর্বাষাঢ়াতে চলে আসবে। যাই হোক, এরকম পরিবর্তন এরপরে আবার যখন সূর্যের নক্ষত্র অবস্থান করবে তখন তো আবার যথেষ্ট ভালো প্রভাব দিবে। জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতির যোগ থাকছে, ভালো উন্নতির যোগ থাকছে। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করবে তাদের জন্য যথেষ্ট ভালো। মোট কথা কুম্ভ রাশির কর্মের জায়গাটা খুবই ভালো দেখাচ্ছে, কর্মের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, চারিদিক থেকে ইনকামের রাস্তা থাকছে। কুম্ভ রাশির ক্ষেত্রে সন্তানের দিকটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, পিতামাতাদের দুশ্চিন্তা দূর হবে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তো পঞ্চম ঘরে, রাশির উপর দৃষ্টি থাকছে এবং মঙ্গলের উপর দৃষ্টি থাকছে, তো যার জন্য সন্তানের দিকটাও খুব ভালো দেখাচ্ছে। সরকারি বেসরকারি কর্মচারী সব দিক থেকে ভালো। যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতেও বৃদ্ধি পাবে, সরকার যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি হবে। পিতা যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতি থাকছে এই কুম্ভ রাশি। তো যাই হোক, কুম্ভ রাশি সময়কালে কোন পাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এবং তার সাথে অবশ্যই পিতার সাথে সম্পর্ক ভালো রাখবেন, গুরুর সাথে সম্পর্ক ভালো রাখবেন, গুরু মন্ত্র অবশ্যই জপ করবেন। যে মন্দিরে প্রত্যেকদিন পূজা টুজা হয়, ভোগ রান্না হয়, সেখানে মিষ্টি কুমড়ার মতন খাবারের বস্তু দান করবেন। মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। হনুমানজির আরাধনা করবেন, বজরংবলীর আরাধনা, মঙ্গলবার করে সিঁদুর দান, তার সাথে জটালা নারকেল দান করবেন, যথেষ্ট এই সময়কালে ভালো প্রভাব পাবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।